ভার্সিটির প্রথম দিনের উত্তেজনা আর ভয় নিয়ে আয়ান মির্জা ভার্সিটির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে। চারপাশে নতুন বন্ধু বান্ধব সিনিয়রদের দলবদ্ধ আড্ডায় চলছিল। এত মানুষের ভিড়ে নিজেকে একটু হারিয়ে ফেলা মনে হচ্ছিল তার। এই যে ছোট ভাই, নতুন মনে হচ্ছে। একটা চড়া হাসির মুখ সামনে এসে দাঁড়ালো। কয়েকজন ছেলেকে নিয়ে দাঁড়িয়ে আছে একজন সিনিয়র ভাই। আয়ান একটু লজ্জা পেয়েই বলল। জি ভাই, আজ প্রথম দিন। তখন সিনিয়ররা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। এরপর নাবিল নামের একটি সিনিয়র ভাই এগিয়ে এসে তাকে কাঁধে হাত দিয়ে বলল। ও, তোমার নাম কি ছোট ভাই? আমি আয়ান মির্জা। বাহ, সুন্দর নাম তো। শোনো আয়ান, ভার্সিটিতে টিকতে হলে কিছু নিয়ম আছে, বুঝেছো? আয়ান একটু ঘাবড়ে গেল। এমনিতেই সে একটু সহজ সরল, তার মধ্যে প্রথম দিন ভয়ে কাঁপতে কাঁপতেই বলল। কি নিয়ম ভাই? সিনিয়রদের প্রতি সম্মান দেখাতে হবে, বিশেষ করে র্যাগিং নিতে হবে হাসি মুখে। তখন পাশে থাকা একজন মেয়ে হাত দিয়ে আয়নের কাঁধে চাপ দিল। এরপর বেশ চওড়া হাসি দিয়ে বলল। চল আমাদের সঙ্গে ছোট ভাই, তোর জন্য স্পেশাল গিফট আছে। আয়ান কিছু বোঝার আগেই ওরা ওকে টেনে একটা নিরিবিলি জায়গায় নিয়ে গেল। আয়ান বেশ ভয় পেয়ে গেল। তখন মেয়েটা তার সামনে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল। শোন, আমাদের সামনে দাঁড়িয়ে এক পায়ে লাফাতে লাফাতে বল, আমি ভার্সিটির সবচেয়ে বোকা ছেলে। আয়ান হতভম্ব হয়ে গেল। মেয়েটা কি বলে? মেয়েটার কথা শুনে ছেলেগুলো মেয়েটার সাথে তাল মিলিয়ে আয়ান ভয়ে ভয়ে তাদের দিকে তাকিয়ে বলল। কিন্তু ভাই, এটা তো। কিন্তু টিন্তু কিচ্ছু নেই, বল, নইলে আজকে তোর কলেজের জীবনের শেষ দিন বানিয়ে দিই। আয়ান বুঝতে পারল এটা মজা নয়, ও সত্যিই বিপদে পড়েছে। সে ভয়ে ভয়ে নিজের পা তুলে ফেলল। এখন কিছু বলতে যাবে, ঠিক তখনই হঠাৎ করে পিছন থেকে একটা কঠিন নারী কণ্ঠ শোনা গেল। এই থামো। সবাই চমকে পিছনে তাকালো। একজন লম্বা সুন্দরী মেয়ে সামনে এসে দাঁড়িয়েছে। পরনে একদমই সাদামাটা মার্জিত একটি শাড়ি, চোখে মুখে স্পষ্ট কঠোরতা। মেয়েটা রেগে ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে বলল। নাবিল, ছায়া, আরাফ, তোমরা কি জানো না জুনিয়রদের র্যাগিং করা এই ভার্সিটির নিয়ম বিরোধী? তখন একজন সিনিয়র মুখ কুঁচকে বলল। ওহ ম্যাডাম, এটা তো শুধু মজা করার জন্য করছিলাম। মেয়েটির চোখ চকচক করলো। তার চোখে মুখে যেন রাগ স্পষ্ট। সে ছেলেটার দিকে তাকিয়ে রাগে কণ্ঠে বলল। নাবিল, কিসের মজার কথা বলছো? এই ছেলেটার মুখের দিকে তাকাও, তোমার কি মনে হয় ও মজা পাচ্ছে? আয়ান এখনো কিং কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়েছিল। মেয়েটি এবার ওর দিকে তাকিয়ে বলল। তুমি ঠিক আছো? আয়ান হ্যাঁ বোধক মাথা নাড়ালো। মেয়েটি তখন সিনিয়রদের দিকে ফিরে বলল। তোমরা সবাই এখান থেকে বেরিয়ে যাও। আর যদি কোনো দিন কাউকে র্যাগিং করতে দেখি তাহলে ভিসি স্যারের কাছে তোমাদের নামে রিপোর্ট করব। সিনিয়ররা মুখ বিকৃত করে চলে গেল। আয়ান মেয়েটার দিকে তাকিয়ে কৃতজ্ঞ গলায় বলল। আপনাকে ধন্যবাদ ম্যাডাম। মেয়েটি এবার ওর দিকে তাকালো। এরপর হালকা হেসে বলল। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। তোমার নাম কি? আমি আয়ান মির্জা। মেয়েটি একটু হাসলো। এরপর কাঁধে ঝুলানো ব্যাগটা টেনে কাঁধের উপরে ঠিক মতো সেট করে আয়নার দিকে তাকিয়ে হালকা হেসে বলল। আমার নাম ঈশা চৌধুরী। আমি এই ভার্সিটির ইংরেজি বিভাগের লেকচারার। মেয়েটার কথা শুনে আয়ান অবাক হয়ে তাকালো। এরপর নিজেকে ঠিক করে নিয়ে ভয়ে ভয়ে বলল। আপনি শিক্ষক? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে? ঈশা মুচকে হাসলো। ছেলেটার মুখে কেমন জানি এক অদ্ভুত সরলতা। ঈশা খানিকটা সময় থেমে হালকা হেসে বলল। না মানে, এত কম বয়সে? কেন, তোমার কি ধারণা কম বয়সের শিক্ষকরা শিক্ষক হতে পারে না? ঈশার কথায় আয়ান লজ্জা পেয়ে চুপ করে গেল। ঈশা আবারও বলল। তুমি খুব সহজ সরল মনে হচ্ছে। ভার্সিটি জীবন সহজ নয় আয়ান, এখানে বুদ্ধিমান হতে হয়, নয়তো সবাই তোমার সরলতা নিয়ে মজা করবে। ঈশার কথায় আয়ান মাথা নিচু করল। সবাই বলে সে নাকি বোকা, অথচ সে উপলব্ধি করতে পারে না। সে খানিকটা শ্বাস ফেলে বলল। আমি চেষ্টা করব ম্যাডাম। ঈশা আয়ানের দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর বলল। ঠিক আছে, এবার যাও, ক্লাস মিস করো না। এই প্রথম দিনের দেখা, কিন্তু আয়ান জানতো না এই কঠোর অথচ কোমল হৃদয়ের মেয়েটি একদিন ওর জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে উঠবে। কলেজে প্রথম দিনের অস্বস্তিকর ঘটনাগুলো ভুলে যেতে চাইছিল আয়ান, কিন্তু ঈশা ম্যাডামের কথাগুলো বারবার কানে বাজছিল। তুমি খুব সহজ সরল, ভার্সিটি জীবন সহজ না আয়ান, এখানে বুদ্ধিমান হতে হয়,
নয়তো সবাই তোমার সরলতা নিয়ে মজা করবে। এই কথাগুলো আয়ানের মনে এক অদ্ভুত প্রভাব ফেলেছিল। ঈশার কঠোর ব্যবহারের সত্ত্বেও ওর মধ্যে একটা মায়া ছিল, একটা আন্তরিকতা ছিল। কিন্তু আয়ান বুঝতে পারছিল না কেন ঈশা ওর দিকে এতটা গুরুত্ব দিল। এদিকে আয়ানের ছোট বোন তমা মির্জা বাবার টাকায় নিজেদের জীবনটাকে রঙিন করে তুলেছে। শহরের নামকরা ডিজাইনার ব্র্যান্ডের পোশাক, দামি গাড়ি, নাইট পার্টি সব কিছুতেই ওর আগ্রহ। সেদিন রাতে একটা বিলাসবহুল পার্টিতে গিয়েছিল তমা। সেখানে পরিচয় হলো রাফি চৌধুরীর সঙ্গে। সম্পর্কে রাফি ঈশার ছোট ভাই। রাফিও ছিল ওর মতোই পাগলাটে, স্বাধীনচেতা আর ফুর্তিবাজ। রাফি এগিয়ে গেল তমার দিকে, এরপর হালকা হেসে প্রশ্ন করল। তুমি তমা মির্জা? তমা এক গ্লাস ওয়াইন হাতে নিয়ে একটু বাঁকা হাসল। এরপর পাশে দাঁড়িয়ে থাকা রাফির দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি আমাকে চেনো? এই শহরে এমন কেউ নেই যে তোমাকে চেনে না প্রিন্সেস। হো রিয়েলি? তুমি কে? রাফি নিজের কোটের বোতাম খুলে আরাম করে বসলো। এরপর তমার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলল, রাফি চৌধুরী। চৌধুরী গ্রুপের কথা শুনেছ? শুনে থাকলে আমার বাবার নামও হয়তো শুনেছ। তমার চোখ চকচক করে উঠল। সে একটু ভেবেই বলে উঠল, বিখ্যাত বিজনেসম্যান আরিফ চৌধুরী? একদম ঠিক ধরেছ। তমা একটু চুপ করে ওকে লক্ষ্য করলো। এই ছেলেটার মধ্যে একটা আলাদা আত্মবিশ্বাস ছিল, একটা খারাপ ছেলের অ্যাটিটিউড যেটা ওকে আকর্ষণ করেছে। তাহলে প্রিন্সেস আমাদের বন্ধুত্ব হবে? রাফির প্রস্তাবে তমা একটু ভাব নিয়ে বলল। হতে পারি, যদি তুমি পার্টি জমিয়ে দিতে পারো। তমার ইশারা বুঝে রাফি হেসে উঠে হাত বাড়িয়ে দিল। চলো তবে, আজ রাতটা আমাদের হবে। এভাবে শুরু হলো তমা আর রাফির সম্পর্ক, যেখানে কোনো নিয়ম কানুন ছিল না, শুধু উন্মাদনাই ছিল। পরদিন সকালে ইংরেজি ক্লাসে বসেছিল আয়ান। ঈশা ম্যাডাম এসে ক্লাস নিলেন, কিন্তু আজ তার ব্যবহার অন্যরকম ছিল। ঈশা সব স্টুডেন্টদের দিকে তাকিয়ে বলল, আজ আমরা এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব, ইমোশন অ্যান্ড লজিক। কারো কাছে কোনো প্রশ্ন আছে? আয়ান একটা কোণে বসেছিল। সে একটু দ্বিধা নিয়ে হাত তুলে বলল, ম্যাডাম, ভালোবাসায় কি ইমোশন বেশি দরকার নাকি লজিক? ঈশা চমকে তাকালো আয়ানের দিকে। আয়ান ভয়ে ভয়ে তার দিকে তাকিয়ে আছে দেখে কিছুক্ষণ চুপ করে থেকে মুচকি হেসে বলল, ভালোবাসা এক অদ্ভুত জিনিস আয়ান। এটা যদি ইমোশন দিয়ে বোঝো তাহলে অন্ধ হয়ে যাবে, আর যদি লজিক দিয়ে বোঝো তাহলে ভালোবাসাই হবে না। আয়ান অবাক হয়ে তাকিয়ে থাকলো ঈশার দিকে। ঈশার মনে হলো এই ছেলেটার সরল প্রশ্নটাই যেন ওর ভেতরের কিছু নাড়া দিয়ে গেল। ঈশা চৌধুরী সবসময় নিজের জীবনকে খুব হিসেবে রেখেছে। ক্লাস, গবেষণা, পরিবারের খেয়াল রাখা, এইসব বাইরে তেমন কিছুই জড়াতো না। কিন্তু এই আয়ান মির্জা নামের ছেলেটা ওর ভেতরের কিছু বদলে দিচ্ছিল। একটা 21 বছরের বোকাশোকা ছেলে যে নিজের সরলতা নিয়ে টেরও পায় না। কেন তাকে দেখলে ঈশার মনে অদ্ভুত এক অনুভূতি হয়। সেই অনুভূতি বন্ধুত্ব না, মায়া না, কিছু বিরক্তি, একটা কৌতূহল আর কিছু একটা যা ও নিজেই ঠিক বোঝে না। দেখতে দেখতে দিন কাটছিল, আর আয়ান তার সরলতা আর প্রচণ্ড মেধা দিয়ে ঈশার মনে দাগ কাটছিল। এই তো সেদিন সকাল থেকে আকাশ কালো করে ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল। ভার্সিটির ক্লাস শেষ না হতেই বৃষ্টি নামলো। আয়ান ছাতা আনেনি। বিশাল ভার্সিটির গেটের সামনে দাঁড়িয়ে ঝাপসা বৃষ্টির দিকে তাকিয়েছিল। এমন সময় পেছন থেকে ঈশার কণ্ঠ শুনতে পেল। একা একা কি ভাবছো আয়ান? আয়ান চমকে পেছনে তাকালো। ঈশা ম্যাডাম ছাতা হাতে দাঁড়িয়ে, চোখে সেই চিরচেনা কঠোর দৃষ্টি। আয়ান হালকা হাসার চেষ্টা করে বলল, কিছু না ম্যাডাম, ছাতা আনিনি, তাই ভাবছি কখন বৃষ্টি কমবে। আয়ানের এই কথা বলতে গিয়েও যেন গলা শুকিয়ে যাচ্ছিল, যা দেখে ঈশার বড্ড হাসি পাচ্ছিল। ঈশা ভ্রুকুচকে তাকিয়ে বলল, তুমি এত বোকা কেন আয়ান? জি, আমাকে কিছু বললেন? তুমি জানো না ফেব্রুয়ারি মার্চের সময় হঠাৎ বৃষ্টি হতে পারে? আগে থেকে ছাতা আনতে পারতে না? আমি আসলে তেমন কিছু ভাবিনি। ঈশার বিরক্তির সঙ্গে দীর্ঘশ্বাসও ফেলল। তোমাকে আসলেই চালাক হতে হবে। তারপর হঠাৎ করে ঈশা নিজের ছাতাটা আয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও, বাসায় যাও, আমি গাড়ি দিয়ে যাচ্ছি, আমার ছাতা লাগবে না। আয়ান অবাক হয়ে তাকালো। ম্যাম সেই শুরুর দিন থেকে তাকে বেশ সাপোর্ট করছেন, কিন্তু তার কেন জানি অজানা ভয় করে ম্যামকে দেখলে। আয়ান ঈশার দিকে তাকিয়ে বলল, কিন্তু ম্যাডাম, এটা আপনার ছাতা। ঈশা ঘুরে যেতে যেতে বলল,
পরের দিন ক্লাসে ফেরত দিবে। এখন আর প্রশ্ন করো না, দেরি হয়ে যাচ্ছে, বাসায় যাও। আয়ান ছাতাটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলো। এই রাগী মেয়েটার মধ্যে একটা অদ্ভুত রকমের কোমলতা আছে। সেটা কি সবাই দেখতে পায় নাকি শুধু আয়ানই দেখে? ওদিকে তমা আর রাফির বন্ধুত্ব ধীরে ধীরে গাঢ় হয়ে উঠেছে। সপ্তাহে কয়েকবার তারা একসঙ্গে পার্টিতে যায়, শহরের দামি রেস্টুরেন্টে খায় আর নানান রকম বেহিসাবি মজায় ডুবে থাকে। কিন্তু আজকের রাতটা একটু আলাদাই। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল। হালকা আলোয় রাফি আর তমা একটা লাউঞ্জে বসেছিল। তখন রাফি তমাকে প্রশ্ন করলো, আচ্ছা তমা, তুমি কখনো কারো প্রেমে পড়েছো? প্রেম? হাসালে রাফি, ওসব আমার জন্য না। আমিও ভাবতাম আমার জন্য প্রেম না, কিন্তু এখন মনে হয় কি মনে হয়? এটা আমার জন্য না হলেও হয়তো তোমার জন্য হতে পারে। রাফি একটু হেসেই বলল। তমা কিছু বলল না, শুধু রাফির চোখের দিকে তাকিয়ে রইল। ওর বুকের ভেতরে হালকা কিছু একটা কাঁপলো। কি অদ্ভুত মায়া আছে ছেলেটার মধ্যে। তমা নিজেও জানে না তার এই সম্পর্কের মানে কি বা কারণ কি। সে শুধু এটা জানে রাফি তার এই উদ্ভট জীবনের একটু ছায়া, যেখানে সে মানসিক শান্তি পায়। ওদিকে আয়ান নিজের মতো করে ভার্সিটিতে লাইফে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল। সময়ও কাটছিল বেশ দ্রুত গতিতে, কিন্তু ওর সরলতা আর বোকাশোকা স্বভাবের কারণে প্রায় নানান ধরনের বিপাকে পড়তে হতো। কিন্তু আজকের সন্ধ্যাটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আয়ান, বাবা তোমাকে ডাকছে। তমা দরজার সামনে দাঁড়িয়ে বিরক্তিকর গলায় বলল কথাটা। আয়ান বই থেকে চোখ সরিয়ে বলল, কেন ডাকছে একটু দেখে আয়। আমি কি তোমার সেক্রেটারি নাকি? নিজে গিয়ে দেখো। আয়ান কোনো রকমের শার্ট গায়ে দিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে গিয়ে দেখে তার বাবা রফিক মির্জা একটা সিগারেট ধরিয়ে বসে আছেন, আর তার পাশে এক মাঝবয়সী ভদ্রলোক আর একটা মেয়ে বসে আছে। ভদ্রলোক মাথায় টাক পরা, কিন্তু চোখে মুখে দ্রুততার ছাপ স্পষ্ট, আর মেয়েটা অতিরিক্ত সাজগোজ করা, বেশ উগ্র স্বভাবের মনে হলো আয়ানের কাছে। রফিক মির্জা আয়ানকে দেখে বললেন, এসো আয়ান, পরিচিত হও, উনি রাকিব সাহেব, আমার ঘনিষ্ঠ বন্ধু, আর এটা ওনার মেয়ে সাইরা। আয়ান ভদ্রতার খাতিরে মাথা নাড়িয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? রাকিব সাহেব কিছু বলতে যাবেন তার আগেই তার মেয়ে সাইরা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমার কিন্তু তোমাকে খুব ভালো লেগেছে আয়ান। আয়ান মোটেও এমন লাগাম ছাড়া কথা শুনে একটু অস্বস্তি অনুভব করলো। রাকিব সাহেব হেসে বললেন, আসলে আয়ান, আমরা শুধু এখানে আড্ডা দিতে আসিনি, একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আয়ান কিছু বুঝলো না, চুপচাপ তার বাবার দিকে তাকালো। রফিক মির্জা সিগারেট হাতে নিয়ে বললেন, তোমার জন্য একটা বিয়ের প্রস্তাব এসেছে আয়ান। সাইরাকে আমি ছোটবেলা থেকেই চিনি, ও তোমার জন্য পারফেক্ট ম্যাচ। আয়ানের মাথায় যেন বজ্রপাত হলো। এটা কি বলছে তার বাবা? সে এখন কিছুতেই বিয়ে করতে পারবে না। আর এই মেয়েকে তো কখনোই না। যে মেয়ে প্রথম দেখায় মুরব্বীদের সামনে এমন লাগামহীন কথা বলতে পারে, সে পরে না জানি কি করবে। তাই আয়ান সরাসরি বলল, বিয়ে? আমি এখনই বিয়ে করতে চাই না বাবা। আয়ানের কথায় রাকিব সাহেব একটু হেসেই বললেন, তোমার বাবা আর আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, আমাদের পরিবারের সম্পর্ক যদি আত্মীয়তায় গাঁথা হয় তাহলে এটা দুপক্ষের জন্যই ভালো হবে আয়ান। আয়ান কি জবাব দিবে ভেবে পারছে না। তখন সাইরা তার সামনে এসে কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তোমার বাবা তো বললেন তুমি একটু বোকাশোকা, কিন্তু আমার তো তোমাকে বেশ আকর্ষণীয় লাগছে। তখন আয়ানের বাবা আর রাকিব সাহেব মিলে জোর করে দুজনকে আলাদা কথা বলার জন্য পাঠালেন। আয়ান সাইরাকে নিজের রুমে নিয়ে গেল। সাইরা আয়ানের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, আয়ান, তুমি কি জানো, আমার কিন্তু ভালো ছেলেদের পছন্দ না, আমি খারাপ ছেলেদের বেশি পছন্দ করি। আয়ান হতভম্ব হয়ে গেল। এই মেয়েটার কি মাথায় কোনো সমস্যা আছে নাকি শুরু থেকে কেমন অদ্ভুত ব্যবহার করছে। আয়ান তখন সাইরার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আপনি ঠিক কি বলতে চাইছেন আমি বুঝিনি। সাইরা একটা চোরা হাসি দিয়ে বলল, আমার জন্য একজন স্বামী না, একজন অ্যাডভেঞ্চারের পার্টনার দরকার। আমি যে আমার হাজবেন্ড রাতে শহর ঘুরবে আমার সঙ্গে, দামি হোটেলে রাত কাটাবে, আর স্রেফ বউ নয়, আমাকে অন্যভাবে খুশি রাখতে পারবে। তুমি কি তেমন কিছু পারবে আয়ান? আয়ানের মুখ গম্ভীর হয়ে গেল। এই মেয়েটা কি তাকে নোংরা কোনো ইঙ্গিত দিচ্ছে? কিন্তু আয়ান জানতো তার বাবা চাইবেন এই বিয়েটা হোক। মেয়েটির এমন কথা তার বাবাকে বললেও তার বাবা বিশ্বাসই করতে চাইবে না। এরপর আয়ান কোনো মতে 2-3 মিনিট রুমে কাটিয়ে বেরিয়ে গেল। সাইরার কথাগুলো আয়ানের কানেই বাজছিল।
তুমি কি আমাকে অন্যভাবে খুশি রাখতে পারবে আয়ান? এটা কেমন ধরনের প্রস্তাব? আয়ান প্রচন্ড অস্বস্তিতে পড়ে গিয়েছিল। তার বাবা যে তাকে বিয়ের জন্য চাপ দেবেন সেটা সে আন্দাজ করেছিল, কিন্তু এই মেয়েটার ভাবভঙ্গি একদমই স্বাভাবিক ছিল না। খাবার শেষে চা নিয়ে সবাই সোফায় বসেছেন। তখন রাকিব সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, আয়ান, এই বিয়েটা শুধু তোমার জন্য না, আমাদের দুই পরিবারের জন্যও দরকার। তোমার বাবা চান তুমি সায়রার সঙ্গে সংসার করো। আয়ান কিছু বলতে যাবে তার আগে রফিক মির্জা একটা শ্বাস ছেড়ে বললেন, আমি চাই তুমি রাজি হও আয়ান। তুমি কি বুঝতে পারছো এটা আমাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ? সারা জীবন বাবার মুখের শব্দে না করা আয়ান আজ বাবার উপরে চরম বিরক্ত। সে উঠে দাঁড়িয়ে বলল, বাবা, আমি এখনই বিয়ে করতে চাই না। আর করলেও আমি এমন কাউকে বিয়ে করতে পারবো না যার চিন্তা ভাবনা আমার মতো না, যেখানে প্রেম ভালোবাসা কিচ্ছু থাকবে না। আয়নের কথায় সবাই চমকে গেল। সায়রা একটা কৌতুক মিশ্রিত হাসি দিয়ে আয়নের সাথে কাঁধে হাত রেখে বলল, ওফ আয়ান, তুমি তো ভীষণ বোরিং। তুমি কি আসলেই জানো প্রেম কাকে বলে? প্রেম মানে আমার এইসব ফালতু বিষয় নয়। আমি আমার জীবন সঙ্গীর মধ্যে সততা আর ভালোবাসা খুঁজি, দেহ সুখ নয়। আয়নের এমন অস্বাভাবিক ব্যবহারে রফিক মির্জা এবার বেশ চটে গেলেন। গলা শক্ত করে বললেন, যা বললাম তা মেনে নাও। এটা শুধু তোমার সিদ্ধান্ত না, পুরো পরিবারের ব্যাপার। আয়ানের রাগ হতে লাগলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। সবার সামনে বাবার মুখের উপর কথা বলতে চায় না সে, তাই চুপচাপ উঠে চলে গেল নিজের রুমে। এরপর রফিক মির্জা আশ্বস্ত করলেন তার বন্ধুকে যে তিনি আয়ানকে রাজি করাবেন। এরপর তারা বেরিয়ে গেলেন। অন্যদিকে তমা আর রাফির জীবন সম্পূর্ণ অন্য গতিতে এগিয়ে চলছিল। সেদিন রাতের এক পার্টিতে তমা একটা দামি ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসেছিল। রাফি পাশেই ছিল, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী দৃষ্টি। রাফি জানতো আয়ানের ব্যাপারে এবং তমাও রাফির পুরো পরিবারের সবার ব্যাপারে খুব ভালো করে জানতো। রাফি মুচকি হেসে তমাকে বলল, আচ্ছা, তোমার ভাইকে জানে তুমি এইভাবে রাত কাটাও? তমা কাঁধ ঝাঁকালো। এরপর রাফির দিকে তাকিয়ে বলল, শোনো রাফি, আমি আমার জীবনে কাউকে হস্তক্ষেপ করতে দিই না, সেটা আমার বাবা হোক বা ভাই। আমার লাইফ আমি কাটাবো। তবে তুমি কি জানো তোমার বোন ভার্সিটিতে একটা বোকাশোকা ছেলেকে পছন্দ করেছে? সত্যি? হিসাবও প্রেমে পড়েছে? হয়তো, কিন্তু সে সেটা স্বীকার করবে না। আমার একটা ফ্রেন্ড ওই ভার্সিটিতে পড়াশোনা করে। সে ওই দিন পার্টিতে বললো কথাটা। যাক, এসব বাদ দাও, পার্টি এনজয় করো। রাফি এবার গম্ভীরভাবে তমার দিকে তাকায়। মেয়েটা কেমন জানি ছন্ন ছাড়া, হয়তো পরিবারের চাপে তার উপর নেই, তাই স্বাধীন জীবন কাটাতে কাটাতে একটু বেশি স্বাধীন হয়ে গেছে। রাফি ওয়াইনের গ্লাসে একটা চুমুক দিয়ে তমাকে প্রশ্ন করলো, আচ্ছা তমা, সেদিন বলেছিলে তোমার ভয় হয়েছে, এটা কেন? আমাদের সম্পর্ক যে একদিন সত্যি হয়ে যাবে এটা ভেবে? তমা মুখ ফিরিয়ে নিল। ও জানতো রাফির সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই ওর কাছে সত্যি হয়ে উঠেছে, কিন্তু রাফি কি কখনো সিরিয়াস হবে? ওর মনে এরকম ভয় কাজ করছিল বেশ কয়েকদিন ধরে। পরদিন সকালবেলা ক্লাস শুরু হবার কিছুক্ষণ আগেই ভার্সিটির ক্যাম্পাসে হাঁটছিল আয়ান। মাথা নিচু করে হাঁটছিল বলে বুঝতে পারেনি সামনে কে দাঁড়িয়ে আছে। এই বোকা ছেলে, কোথায় যাচ্ছ? হঠাৎ পরিচিত রাগী গলাটি শুনে থমকে গেল আয়ান। চোখ তুলে তাকাতেই চোখ পড়ল ঈশা ম্যাডাম দাঁড়িয়ে আছে, হাতে কয়েকটা বই। তার চোখ মুখে সেই চিরচেনা কঠোরতা, কিন্তু কণ্ঠস্বরে যেন কোথাও মৃদু এক কোমলতা লুকিয়েছিল। আয়ান ধীর পায়ে সামনে গিয়ে বলল, ম্যাডাম, আমি তো ক্লাসে যাচ্ছি। এটা ক্লাসে যাওয়ার সময়? এখনো 30 মিনিট বাকি ক্লাসের। আয়ান মুচকি হাসল। মানে আমি কি বেশি আগে চলে এসেছি ম্যাম? হ্যাঁ, বেশি আগে। তোমার মতো সরল ছেলেরা কখনো দেরি করে না, সবকিছু পারফেক্টলি করতে চায়, কিন্তু জীবন পারফেক্ট হয় না আয়ান। আয়ান ম্যামের কথা বুঝলো না, কিন্তু মাথা নাড়িয়ে হালকা হেসে বলল, জানি ম্যাডাম, কিন্তু আপনি কেন আমাকে এসব বলছেন? ঈশা একটু থেমে গেল। ওর ইচ্ছে করছিল সরাসরি বলে দিবে, তুমি আমার কাছে স্পেশাল, কিন্তু সে নিজেকে আটকালো। এরপর হালকা গলা পরিষ্কার করে বলল, আচ্ছা আয়ান, ধরো তুমি যদি কারো জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠো, তখন কি করবে? আয়ান অবাক হয়ে বলল, কি রকম গুরুত্বপূর্ণ? মানে কেউ যদি তোমার জন্য অকারণে চিন্তা করে, তোমাকে দেখে হাসে, তোমার খুনসুটি খেয়াল রাখে, তাহলে তুমি কি ভাববে? ঈশার কথায় আয়ান হাঁ করে তাকিয়ে তারপর কিছুক্ষণ ভেবে বলল, হয়তো
সে আমাকে পছন্দ করে। ঈশার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। এরপর আয়ানের দিকে কেমন জানি এক অদ্ভুত দৃষ্টি নিক্ষেপ করে আস্তে করে বলল, তাহলে যদি আমি বলি আমি তোমার খুঁটিনাটি খেয়াল রাখি? আয়ান এবার পুরোপুরি হকচকিয়ে গেল। ম্যামের এমন কথার মানে কি? সে তৎক্ষণাৎ বলল। মানে ম্যাম, আপনি কি বলতে চাইছেন? ঈশা একটু হেসে বলল, মানে আর কিছু না, তুমি বোকা, ক্লাসে এসো, সময় হয়ে গেছে। বলে ঈশা ভিতরে চলে গেল। কিন্তু তার মনে হচ্ছিল সে আয়ানকে কিছুটা হলেও নিজের অনুভূতি বুঝিয়ে দিতে পেরেছে। অন্যদিকে আয়ান দাঁড়িয়েই রইল। ঈশা ম্যাডামের কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। উনি কেন আমার এত খেয়াল রাখেন? উনি কি আসলেই ধুর, আমি এসব কি ভাবছি? উনি আমার শিক্ষক, আমাকে একটু খেয়াল রাখতেই পারেন। এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে সে ক্লাসে ঢুকে গেল। ঘটনা ক্লাসে শেষ হওয়ার পর আয়ান ক্যাম্পাসের লাইব্রেরিতেই বসেছিল। মাথায় হাজারটা চিন্তা করছিল। সাইরার অদ্ভুত প্রস্তাব, বাবার চাপ আর ঈশার আজকের কথাগুলো। ঈশা কি সত্যিই ওর প্রতি আলাদা কিছু অনুভব করে, নাকি সে শুধু ওকে প্রোটেক্ট করতেই চায়? তবে এত চিন্তার মধ্যে ঈশার উপস্থিতি যেন সব কিছু অন্যরকম করে দেয়। এই আয়ান, কথাটা শুনে চমকে উঠল সে। চোখ উঠিয়ে তাকাতে দেখলো ঈশা ম্যাডাম একদম সামনে দাঁড়িয়ে। চোখ মুখে সেই পরিচিতি কঠোরতা থাকলেও ঠোঁটের কোণে যেন এক ধরনের মিষ্টি হাসি লেগে আছে। একা একা কি ভাবছো? আমি কি অনুমান করতে পারি? আয়ান ভ্রু কুঁচকে বলল, আপনার অনুমান হয়তো ভুল হবে। ও, আমি তো জানতাম না যে তুমি এত রহস্যময়। আমি রহস্যময়ী নই ম্যাডাম, আমি শুধু একটু বিভ্রান্ত। তা তোমার বিভ্রান্তের কারণ কি আমি? ঈশা সোজাসুজি প্রশ্ন করলো। আয়ান একটু চুপ করে রইল। তারপর আস্তে করে বলল, হয়তো না। আচ্ছা, আমি যদি বলি তুমি আমার বিশেষ ছাত্র? মানে অন্য ছাত্রদের মতো তোমাকে দেখি না আমি। তোমার বোকাশোকা স্বভাব, তোমার মেধা সবকিছু আলাদা। তোমার খেয়াল রাখার ইচ্ছে হয়। আয়ান কিছু বলতে চাচ্ছিল, কিন্তু ঈশা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, আর তাছাড়া আমি তো চেয়েছি তোমাকে একটু চালাক বানাতে, বুঝলে? এবার আয়নের মাথা আরো ঘুরপাক খেতে লাগলো। এদিকে তমা ও রাফি ধীরে ধীরে একে অপরের জীবনে অবিচ্ছেদ ও অংশ হয়ে উঠছিল। প্রথমে শুধু পার্টি, মদ, ফুর্তি ছিল তাদের সম্পর্কের কেন্দ্রবিন্দু, কিন্তু এখন তমা প্রথমবারের মতো অনুভব করছিল রাফির প্রতি ওর একটা টান তৈরি হয়েছে। একদিন রাতে তমা ও রাফি শহরের এক দামি ক্লাবে বসেছিল। তখন তমা হঠাৎ করে রাফির হাত ধরে বলে উঠল, আচ্ছা রাফি, তুমি কি কখনো জীবন নিয়ে সিরিয়াস হবে? তমার কথার মর্ম রাফি হয়তো বুঝতে পারল। আজ তমার চোখে সে অদ্ভুত এক গভীরতা লক্ষ্য করলো, যেটা দেখে রাফি হাসলো। সিরিয়াস? তুমি আর আমি কি সিরিয়াস হওয়ার মতো? আমি জানি না, কিন্তু এখন তো খেলাটা সত্যি হচ্ছে, তাই না? রাফি এবার একটু গম্ভীরভাবেই তমার চোখের দিকে তাকালো। এরপর সন্দিহান সুরে বলল, তুমি কি আমাকে ভালোবাসতে শুরু করেছো তমা? তমা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর আস্তে করে বলল, হয়তো। যদি সত্যি ভালোবাসো তাহলে আমি পালাতে পারবো না তমা। তমা কিছু বলল না, শুধু হাতটা আর শক্ত করে ধরল। এদিকে সাইরা ধীরে ধীরে বুঝতে পারছিল আয়ান তাকে এড়িয়ে চলার কারণ শুধু তার নিজস্ব অনাগ্রহ নয়, বরং অন্য কিছু। তাই সে সিদ্ধান্ত নিল আজ সে আয়ানের ভার্সিটিতে আয়ানকে ফলো করতে করতে যাবে। আয়ান লাইব্রেরিতে বসেই ছিল আর দূর থেকে সাইরা দেখছিল। তার চোখে পড়ল ঈশা এসে আয়ানের পাশেই বসেছে, হাসি মুখে কিছু বলছেও। আয়ানের এই নরম রূপ তো সে কখনো দেখেনি। তাকে স্বাভাবিকের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য দেখাচ্ছিল। তখন সাইরা মনে মনে ভাবল, ও, তো এই মেয়েটাই মূল কারণ। সাইরার রাগে গা জ্বলে যাচ্ছিল। আয়ান তাকে পাত্তা দেয় না, অথচ এই মেয়ের সামনে বসে হাসাহাসি করছে। সে জানতো আয়ান সহজ সরল, তাহলে ঈশা কি ইচ্ছা করেই আয়ানকে নিজের দিকে টানছে? সাইরা সিদ্ধান্ত নিয়ে ফেলে ঈশাকে এই খেয়াল আর রাখতে দেওয়া যাবে না। সেদিন বিকেলেই ঈশা ইউনিভার্সিটির পার্কিং লটে গাড়ির দিকে যাচ্ছিল। তখনই পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পেল, আপনি তো খুব চালাক, তাই না ম্যাডাম? ঈশা ফিরে তাকাতেই সাইরাকে দেখতে পেল। আয়ানের মুখ থেকে সাইরার নাম সে অনেকবার শুনেছে এবং ফটোও দেখেছে, তাই সে চিনতে অসুবিধা হলো না। সে পিছন ফিরে ঈশা নির্লিপ্ত কণ্ঠে বলল, কি বলবেন মিস সাইরা? সাইরা ঈশার কাছে এসে বলল, আমি শুধু একটা কথাই বলতে এসেছি, আয়নের কাছ থেকে দূরে থাকুন, সে আমার।
সায়রার কথায় ঈশার রাগ উঠে গেল, কিন্তু সেটা প্রকাশ না করে ঈশা একটু হেসেই বলল। আয়ান কি আপনাকে তার মালিকানা দিয়েছে? ঈশা এমন ঠাট্টা শুনে সায়রার দাঁতের দাঁত চেপে বলল। দেখুন, আপনি আমাকে চেনেন না, আমি চাইলে কি করতে পারি। এর চেয়ে বড় কথা, আপনি আয়নের থেকে বয়সে বড়, তার শিক্ষক। আপনি এমন একজন মেয়ে যাকে আয়ন কোনোদিন বিয়ে করবে না, তাই আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবেন না। ঈশার চোখে এক মুহূর্তের জন্য রাগের ঝলক দেখা গেল, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলল। আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা, কিন্তু আমি জানি সে তোমার মতো মেয়েদের পছন্দ করে না, আর সেটা আমি শিওর হয়েই বলছি। বিশেষ করে তোমাকে সে অপছন্দ না, বরং ঘৃণা করে। সায়রার মুখ বিকৃত হয়ে গেল। সে ঈশার দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল। আমি ওকে পাওয়ার জন্য যা করার দরকার তাই করব। আপনি শুধু দূরে সরে যান। যদি আমার আর আয়নের মাঝে বাধা হয়ে দাঁড়ান তাহলে ভালো হবে না বলে দিলাম। ঈশা ঠোঁট বাঁকিয়ে বলল। দুঃখিত মিস সায়রা, আমি কাউকে ভয় পাই না, তোমার যা ইচ্ছা করে নাও। সায়রা এবার নিঃশব্দে হাসল, এরপর মনে মনে বলল। ভয় তো পাবেনি, কারণ আমি আপনাকে ভয় পাওয়াবো। ঈশা ওকে আরো গুরুত্ব না দিয়ে গাড়িতে উঠে চলে গেল, কিন্তু সে জানতো এই মেয়েটা কিছু একটা করবে। 2 দিন পরের ঘটনা। ঈশা ভার্সিটি থেকে বের হয়ে পার্কিং লটে এসেছিল। চারপাশটা একটু ফাঁকাই ছিল, কারণ ক্লাস প্রায় শেষ হয়ে গিয়েছে। ঠিক তখনই কয়েকজন ছেলে চারিদিক থেকে ওকে ঘিরে ফেলল। এই ম্যাডাম, আমাদের সঙ্গে একটু আসুন। ঈশার চোখ সরু করে তাকালো। ছেলেগুলোকে সে চেনে না, কিন্তু ওদের চোখে শয়তানি ভরা। তাই ঈশা একটু রেগেই বলল। তোমরা কারা আর কোথায় যাওয়ার কথা বলছো? বলেই একটা ছেলে ঈশার হাত ধরতে চাইল। ঈশা এক ধাক্কায় সরিয়ে দিল। দূর হও এখান থেকে, নাহলে খুব খারাপ হয়ে যাবে। আর তোমাদের ক্যাম্পাসে আসার পারমিশন কে দিয়েছে? কিন্তু ছেলেগুলো এবার আক্রমণ করল। একজন ঈশার হাত ধরে টানলো, কিন্তু ঈশার সঙ্গে সঙ্গে ওর মুখে এক ঘুষি বসিয়ে দিল। ছেলেটা পড়ে গেল। এবার আরো একজন ওর পেছন থেকে ধরতে আসলে ঈশা ওর পায়ে জোড়া লাথি মারল, কিন্তু একা কতক্ষণই বা সামলাতে পারবেও। ওদের মধ্যে একজন পেছন থেকে এসে ঈশার মুখ চেপে ধরল, আর একজন হাত মুচড়ে ধরল ওর। ঠিক তখনই একটা গর্জন শোনা গেল। ওকে ছেড়ে দে। সবাই তাকিয়ে দেখলো আয়ান ছুটে আসছে। আয়ানের চোখ তখন রাগের দাও দাও করে জ্বলছিল। ঈশাকে কিছু ছেলেরা জোর করে ধরে রেখেছে। এই দৃশ্য আয়ানের কাছে সহ্য করার মতনই না। সে একটা লোহার রড হাতে নিয়ে ছেলেগুলোর সামনে এসে দাঁড়িয়ে বলল। তোমরা ওনাকে ছেড়ে দিবে নাকি আমি একটা একটা করে হাড় গুঁড়ো ভাঙবো? ছেলেগুলো প্রথমে একটু ঘাবড়ে গেল, কিন্তু তারপর ওদের লিডারটা এগিয়ে এলো। আয়ানের দিকে তাকিয়ে তাচ্ছিল্য করে বলল। ওই বেটা, বেশি চালাকি করবি না, নিজের রাস্তা দেখো। আমরা কতজন দেখেছিস? আয়ান কোনো উত্তর দিল না। ওর রাগ এবার পুরোপুরি সীমা ছাড়িয়ে গেছে। এক মুহূর্তের মধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার উপরে লোহার রড দিয়ে আক্রমণ করলো। ছেলেটা মাটিতে গড়িয়ে পড়লো। আয়ান রাগে ফুঁসতে লাগলো। আরও একজন পেছন থেকে আসতে যাচ্ছিল। আয়ান ওর পেটের মধ্যে এমনভাবে লাথি মারলো যে ছেলেটা মুখে শব্দ করেও কিছু বলতে পারলো না। এদিকে ঈশা নিজেও ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। সে ছেলেটা ওর হাত চেপে ধরেছিল, তার মুখে এমন এক কনুইয়ের বাড়ি মারলো যে ও সোজা মাটিতে পড়ে গেল। কয়েক মিনিটের মধ্যেই সব ছেলেরা এলোমেলো হয়ে গেল, আর আয়ান ঈশার হাত ধরে টেনে নিয়ে গাড়ির দিকে ছুটল। চলেন এখান থেকে বেরিয়ে যাই। গাড়িতে উঠে দুজনেই হাঁপাতে লাগলো। ঈশা হঠাৎ আয়ানের দিকে তাকিয়ে বলল। আয়ান, তুমি এত সাহসী হয়ে উঠলে কবে? আয়ান চোখ সরিয়ে নিয়ে বলল। যখন দেখলাম আপনার বিপদ হয়েছে। ঈশার ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। সে আয়ানের দিকে তাকে মিষ্টি করে হেসে বলল। আমাকে রক্ষা করার জন্য ধন্যবাদ আয়ান। ছাত্র হিসেবে আপনাকে রক্ষা করা আমার দায়িত্ব ম্যাম। ঈশা চুপ করে রইল, কিন্তু মনে মনে বুঝতে পারলো এই ছেলেটা আর আগের মতো সহজ সরল নেই। ওর জন্য সে অনেক কিছু করতে পারে। এদিকে সায়রা যখন খবর পেল যে ঈশা রক্ষা পেয়ে গেছে, তখন সে রাগে সমস্ত কিছু ছুঁড়ে ফেলে দিল। ফোন হাতে নিয়ে রেগে কল করলো সেই ছেলেগুলোর লিডারকে। এরপর হুঙ্কার ছেড়ে বলল। ওকে কিছু করতে পারলে না, তাহলে এত বড় বড় কথা বললে কেন? এতগুলো টাকা নিলে, অথচ সাধারণ একটা মেয়েকে এতগুলো লোক মিলে কিছুই করতে পারলে না? ওর ফোনের উপাশে থাকা লোকটা একটু চুপ থেকে বলল। ম্যাডাম, আয়ন নামের ওই ছেলেটা অস্বাভাবিক রেগে গিয়েছিল। একটা লোহার রড নিয়ে এসে কাউকে দাঁড়াতে দেয়নি। আপনি নিজেই তা বলেছিলেন যাতে ছেলেটার গায়ে হাত না তুলি। হয়েছে হয়েছে, তোমরা কি এমন কাজের কাজ করতে তা আমার ভালো করে বোঝা হয়ে গেছে। এখন কত অজুহাত বের করবে?
বলে সাইরা রেগে ফোন রেখে দিল। এরপর দেওয়ালে টানানো আয়ানের ছবিটার দিকে তাকিয়ে বলল, ঠিক আছে আয়ান, তুমি আমায় প্রত্যাখ্যান করলে, ঠিক আছে, এবার আমি তোমার জীবন নরকে পরিণত করব। তুমি আমার না হলে কারোর হতে পারবে না। সাইরা আয়ানকে পাওয়ার জন্য এবার অন্য কৌশল নিল। ও জানে সরাসরি ঈশাকে সরিয়ে দেওয়া সম্ভব নয়, তাই এবার আয়ানের পরিবারকে ব্যবহার করবে। সে তার বাবা রাকিব সাহেবকে গিয়ে বলল, ড্যাড, আমি আয়ানকে বোঝানোর অনেক ট্রাই করেছি, কিন্তু আমাকে পাত্তাই দেয় না। তুমি আঙ্কেলের সাথে কথা বলে কিছু একটা করো, না হলে আমাদের প্ল্যান মাঠে মারা যাবে। ওয়েট করো মামনি, আমাকে একটু ভাবতে দাও। ছেলেটাকে যতটা বোকা মনে করেছিলাম ততটাও বোকা নয়। হ্যাঁ ড্যাড, আর জানো কেন আমাকে পাত্তা দেয় না? কারণ ওর মন অন্য কারো দিকে। মানে কি বলছো মামনি? হ্যাঁ ড্যাড, আয়ান ওর ভার্সিটির ঈশা ম্যাডাম ওনার কাছে পড়ে আছে। ওই মেয়েটাই আমার আয়ানকে ভুল পথে নিচ্ছে। রাকিব সাহেব চুপচাপ শুনলেন, তারপর বললেন, আয়ানের বাবার সঙ্গে কথা বলবো আমি। এই ব্যাপারটা মেনে নেওয়া যায় না। আয়ান আমার সোনার ডিম পাড়া হাঁস। ওকে হাতছাড়া করা মানে আমাদের হাত থেকে সবকিছু ছুটে যাওয়া। হ্যাঁ ড্যাড, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো, কারণ তোমার এমনিতেই ফ্যামিলি, বাবা মা এসব থেকে অনেক দূরে। তাই আয়ানকে আমাদের টার্গেট করতে হবে। বলে সায়রা মুচকি হাসল। রাকিব সাহেব নিজের প্ল্যান সাজাতে লাগলেন। এদিকে এরপরের কয়েকদিন আয়ান ও ঈশার সম্পর্ক আরো গভীর হতে লাগলো। যদিও আয়ান এখনো ওর অনুভূতি স্বীকার করতে রাজি না, কিন্তু ঈশা বারবারই ওকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিল। একদিন লাইব্রেরিতেই বসে ঈশা আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুমি এখনো বোঝোনি তাই না? কি বোঝার কথা বলছেন ম্যাম? আয়ান বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল কথাটা। ঈশা আয়ানের কাজ ঘেঁষে বসে বলল, তুমি আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ আর আমি তোমার জন্য, এটা কি তুমি ফিল করতে পারো না আয়ান? ম্যাম, আমরা একসঙ্গে থাকতে পারবো না, এটা আপনি আমার থেকে আরো ভালো জানেন, এবং পরিস্থিতি সম্পর্কে আমার থেকে আপনি ভালো জ্ঞান রাখেন। আমরা কেন এক হতে পারবো না আয়ান? এর কারণ কি? আমি তোমার শিক্ষক। কেবল সেই কারণে না, আপনি আমার থেকে বয়সে বড়। আমাদের সমাজ এটা মেনে নেবে না। ঈশা আয়ানের হাত ধরে বলল, আয়ান, আমি শুধু এটা জানতে চাই, তুমি কি আমাকে ভালোবাসো? আয়ান এবার কি জবাব দিবে খুঁজে পাচ্ছে না। ঈশাকে তার ভালো লাগে না এটা বললে মিথ্যা হবে। ঈশাই আয়ানের জীবনের প্রথম নারী যাকে আয়ানের মনে ধরেছে। কিন্তু নিজেদের অবস্থানের কথা চিন্তা করে আয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি জানি না ম্যাম। ঈশা আয়ানের চোখের গভীরতা হয়তো বুঝলো, তাই একটু মুচকি হেসে বলল, আজ না বুঝলেও একদিন ঠিকই বুঝবে। এদিকে সবার আড়ালে তমা ও রাফির সম্পর্ক ক্রমেই গাঢ় হতে লাগলো। রাতে তারা দুজন গাড়িতে শহরের বাইরে বেড়াতে গিয়েছিল। তমা গাড়ির বাইরেই দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলল, রাফি, আমরা কি পৃথিবীতে শুধু জীবন নিয়ে খেলতে এসেছি নাকি নাকি আমরা সত্যিই ভালোবেসে ফেলেছি একে অপরকে? তমার এমন কথায় রাফির বেশ ভালো লাগে। সে বারবার তমার মুখ থেকে এগুলো শুনতে চায়। তমা যে তার সাথে মিশে আস্তে আস্তে অন্যান্য বন্ধুদের সঙ্গ ত্যাগ করছে, এটা রাফির বেশ ভালো লাগে। সে তমার মুখ থেকে প্রশান্তির কথাটা শোনার জন্য আরো বলল, তুমি কি সত্যি আমার প্রেমে পড়েছো তোমা? উত্তরটা এতদিন হয়তো হলেও এখন আমি হ্যাঁ বলবো। আমি সত্যি মনে হয় তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু সেটা প্রকাশ করতে পারছি না। রাফি এবার তার চিবুক ধরে বলল, তাহলে শোনো, আমিও প্রথম দেখায় তোমার মধ্যে হারিয়ে গেছি তোমা। এতদিন অপেক্ষা ছিলাম তোমার শিকার অব্দির। তমা কিছু বলল না, শুধু রাফির বুকে মাথা রাখলো। রাতের এই আকাশ তাদের এই স্নিগ্ধ সম্পর্কের গোপন সাক্ষী হয়ে থাকলো। এদিকে সকালবেলা ভার্সিটিতে আসার জন্য রেডি হয়ে ব্রেকফাস্ট টেবিলে গেল ঈশা। তখন তার বাবা মা এবং রাফিকে দেখতে পেল অলরেডি তারা বসে নাস্তা শুরু করে দিয়েছে। রাফির মধ্যে পরিবর্তন দেখে ঈশার বেশ ভালো লাগছে, কারণ রাফি আগে খুবই ছন্নছাড়া জীবন লিড করত। দুপুর 12টার আগে বললেও ঘুম থেকে উঠত না। তাই ঈশা একটু দুষ্টুমি করে বলল, কি ব্যাপার, রাজপুত্র দেখি আজকাল সকাল সকাল ঘুম থেকে উঠে সবার সাথে ব্রেকফাস্ট করে, এর কারণ কি? ঈশার কথায় রাফি একটু লজ্জা পেয়েও নিজেকে সামলে নিয়ে বলল, তোর কি বলিস? আমি কি নিজের জীবন গুছিয়ে নেওয়ার ট্রাই করতে পারি না? বাহ, মাথার সুবুদ্ধিগুলো দেখছি আস্তে আস্তে খুলতে শুরু করেছে, বেশ ভালো। এরপর তারা একসাথে ব্রেকফাস্ট শুরু করলো। ঈশা বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছে তার বাবা মা একে অপরের কিছু একটা নিয়ে জোরাজুরি করছেন। তা দেখে ঈশা নিজে থেকে বলল,
কি ব্যাপার আব্বু আম্মু, তোমরা কি কিছু বলবে? ঈশার বাবা আরিফ চৌধুরী তখন নিজেকে সামলে নিয়ে আমতা আমতা করে বললেন, দেখো মা, আমরা তো তোমাকে কোনো কিছুতেই বাধা দেইনি। লাইফে যা করতে চেয়েছো তাই করতে দিয়েছি। এবার আমরা চাইছিলাম তোমার বিয়েটা দিয়ে দিতে। তুমি যদি রাজি থাকো তাহলে আমার বন্ধু সাজ্জাদ সাহেবের ছেলে রোহানের সাথে আমরা তোমার বিয়ের ব্যাপারে কথা এগিয়ে নিব। বাবার কথায় ঈশার মাথায় রাগ চড়ে গেল। এই রোহান ছেলেটিকে তার পিছু ছাড়বে না। সে রেগে নিজের বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি তোমাকে আগেও বলেছি আমি এখন বিয়ের জন্য প্রস্তুত না। প্লাস আমি এটাও বলেছি যে আমার জীবন আমি কার সাথে কাটাবো সেটা আমি ডিসাইড করব। তাহলে তোমরা শুধু শুধু সময় নষ্ট করছো কেন? ঈশার কথায় এবার ঈশার মা রিমা চৌধুরী রেগে বললেন, তোমাকে তো আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম, কিন্তু তুমি তো কিছু করছো না। আজ পর্যন্ত বিয়ের ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট তো দেখলাম না। সময় কি আসছে না যাচ্ছে? তোমার বয়সী মেয়েদের 2-3টা করে সন্তান আছে। উফ মা, তোমাদের নিয়ে আমি কি করব বলো তো? তোমরা এখনো সেই আদিম যুগে পড়ে আছো। বাদ দাও তো, আমি কথা দিচ্ছি খুব শীঘ্রই তোমাদের আশা পূরণ করব। আমরাও তো সেই একই কথা বলছি। তুই হ্যাঁ বললে আমরা রোহানের বাবার সাথে কথা এগিয়ে রাখতাম। ঈশা তার মাকে কিছু বলতে যাবে তার আগেই রাফি মাঝখান থেকে তার মাকে বলল, মা, তোমার কথা ভুল হচ্ছে। এটা রোহান নয়, বরং আয়ান হবে। এটা একটু কারেকশন করে নাও, দেখবে সব বিদ্যুৎ বেগে এগিয়ে যাবে। রাফির কথায় ঈশা হা হয়ে গেল। সে রাফির দিকে তাকিয়ে দেখে রাফি দুষ্টু কেমন হাসছে। তখন রিমা চৌধুরী অবাক হয়ে বললেন, তুই এসব কি বলছিস রুহু? রোহানের নাম আবার আয়ান কোন দিন হলো? হো মা, তোমাকে নিয়ে আর পারলাম না। রোহানের নাম রোহানি আছে, আমি সেটা বললাম। সেটার বিস্তারিত তুমি তোমার মেয়ের কাছ থেকে শুনে নিও। আমি বরং যাই, একটু পর এখানে বোম ব্লাস্ট হবে। এসব আমি সামলাতে পারবো না। তবে ভালোই হবে মির্জা বাড়ির ছেলে যখন চৌধুরী বাড়ির মেয়ের সাথে করে। বলে রাফি চলে গেল। ঈশার বাবা মা দুজনই হতবাক হয়ে শুধু তাকিয়েছিলেন। তখন রিমা চৌধুরী বললেন, যা বাবা, তোদের আজকালকার ছেলে মেয়েদের কথার আগামাথা কোনো কিছুই আমি বুঝি না। সে আয়ান হোক আর রোহান হোক, বেঁচে থাকতে নিজের মেয়েকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে যেতে পারলেই আমাদের শান্তি। বয়স তো আর কম হলো না, শরীরটা আগের মতো নেই। কোন দিন আমরা বুড়ো বুড়ি মরে যাই কে জানে। উফ মা, তোমাকে নিয়ে আর পারলাম না, থাকো, আমি গেলাম, আমার ক্লাস আছে। বলেই সে খাবার রেখে উঠে বেরিয়ে গেল। ভার্সিটিতে পৌঁছানোর পর ঈশার মন খারাপ ছিল। তার মায়ের কথাও সত্য, বয়স তো আর কম হলো না। তবে তার মেজাজ চূড়ান্তভাবে খারাপ হয়ে যায় যখন সে আয়ানকে ক্যাম্পাসের করিডোরে দাঁড়িয়ে এক মেয়ের সঙ্গে গল্প করতে দেখে। ঈশা কিছুক্ষণ দাঁড়িয়ে পর্যবেক্ষণ করলো। মেয়েটি আয়ানের দিকে হেসে হেসে কথা বলছে, আর আয়ানও কিছুটা লজ্জা পেয়েছে। কিন্তু ঈশার সহ্য হলো না এসব। সে রাগান্বিত ভঙ্গিতে সামনে গিয়ে বলল, আয়ান, তুমি কি করছো এখানে? আয়ান হতভম্ব হয়ে ঈশার দিকে তাকালো। ঈশার সেই চিরচেনা রাগী ফেসটা দিকে আমতা আমতা করে বলল, আমি ম্যাম শুধু গল্প করছিলাম। ঈশা ঠান্ডা গলায় বলল, এই মেয়েটার সাথে গল্প করতে এত মজা লাগছে যে হাসাহাসি করতে করতে গায়ে ঢলে পড়ছো? মেয়েটি ভ্যাবাচাকা খেয়ে তাকিয়ে রইল, কিন্তু ঈশা তাকে পাত্তাই দিল না। হঠাৎই ঈশা আয়ানের দিকে হাত টেনে ধরে বলল, আমার সাথে চলো। ম্যাম, কোথায় যাব? চলো বলেছি। ম্যাম, আপনি পাগল হয়ে গেছেন নাকি? এইভাবে আমাকে টেনে গাড়িতে তুললেন কেন? হ্যাঁ, তোমার জন্য আমি পাগল। এখন আর তোমাকে ছেড়ে দেব না, চিরদিনের জন্য আমার করে নিব। আয়ান অবাক হয়ে বলল, বলে গাড়ি দ্রুত গতিতে চালাতে শুরু করলো। আয়ান কিছু বুঝল না, তবে চুপ করে রইল। গাড়ি থামলো কাজী অফিসের সামনে। আয়ানকে টেনে গাড়ি থেকে নামিয়ে এসে কাজী অফিসের ভিতরে গেল। কোনো রকম চিন্তা ভাবনা না করেই বলল, কাজী সাহেব, আমরা বিয়ে করতে চাই, বিয়ে পড়ানো শুরু করেন। কাজী সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, আপনারা নিশ্চিত? হ্যাঁ, একদম নিশ্চিত। আর নিশ্চিত না হলে কি আপনার কাছে আসতাম? ঈশার এমন ভয়ঙ্কর চেহারা দেখে আয়ান অসহায়ের মতো বলল, ম্যাম, আপনি যেটা করছেন এটা তো পাগলামি। ঈশা চোখ রাঙিয়ে বলল, তুমি যদি না বলো তাহলে এখান থেকে বেরিয়ে গলায় দড়ি দেব। তুমি কি চাও আমি মারা যাই? আয়ান হতবাক হয়ে গেল। সে জানে ঈশা যা বলে তাই করে। ঈশা তার কিছু বন্ধুকে কল করলো। তারও যেন প্রস্তুত ছিল 20 মিনিটের মাথায় সবাই এসে হাজির।
অগত্যা কোনো উপায় না দেখে আয়ান বিয়ের কাবিননামায় সই করলো। কাজী সাহেব বিয়ে পড়িয়ে দিলেন, আর মুহূর্তের মধ্যেই ঈশা আয়ান স্বামী স্ত্রী হয়ে গেল। বিয়ের পরপরই ঈশা নিজের বাবাকে ফোন দিল। হ্যালো আব্বু, আমি বিয়ে করেছি, তোমাদের সব পূরণ করেছি। ওপাশ থেকে আরিফ চৌধুরী চমকে উঠে বললেন, কি বললে? কাকে বিয়ে করেছো? বিখ্যাত ব্যবসায়ী রফিক মির্জার ছেলে আয়ান মির্জাকে। তুমি কি পাগল হয়েছো? তুমি জানো এটা আমাদের পরিবারের জন্য কত বড় অপমান? আমি এই বিয়ে মানি না। তুমি তাকে পছন্দ করলে আমাকে জানাও নি কেন? আমার একমাত্র মেয়ের বিয়ে আমি এভাবে কিছুতেই মানবো না। বাবা, আমি ওকে ভালোবাসি, আর যদি তুমি এটা না মানো তাহলে আমি আত্মহত্যা করব। তুমি যদি না মানো তাহলে মেয়ের লাশ এসে নিয়ে যাও। ঈশার কণ্ঠ এত দৃঢ়তা ছিল যে ওর বাবা হতভম্ব হয়ে গেলেন। একটু চুপ থেকে তিনিও বললেন, ঠিক আছে মা, আমি এটা মেনে নিলাম। তবুও তুমি নিজের কোনো ক্ষতি করো না। তুমি আমার একমাত্র মেয়ে। তোমার কিছু হলে আমরা কি নিয়ে বাঁচবো? ধন্যবাদ বাবা। আমি তাহলে এখন তোমাদের জামাইয়ের সাথে শ্বশুর বাড়ি রওনা দিলাম, দোয়া করো। বলে ঈশা ফোন কেটে দিল। আরিফ সাহেব ধপ করে নিজের চেয়ারে বসে পড়লেন। ওদিকে ঈশা আর আয়ানের বাড়ির সামনে আসার পর আয়ান দাঁড়িয়ে রইল। ভেতরে ঢোকার সাহস পেল না ও। ঈশা রাগী গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? চলো ভেতরে, সেটা আমি দেখে নেব। বলেই ঈশা দরজা ঠেলে ঢুকে গেল। আয়ান বাধ্য হয়ে পেছন পেছন গেল। রফিক মির্জা যখন দেখলেন আয়ান এক মেয়ের সঙ্গে ঢুকছে, তখন অবাক হয়ে বললেন, আয়ান, এ মেয়ে কে? ঈশা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, বাবা, আমি ঈশা চৌধুরী, আপনার ছেলের স্ত্রী। বিস্ফোরণ ঘটার মতো অবস্থা। রফিক মির্জা নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালেন। এরপর রেগে তেড়ে এসে বললেন, কি বললে? তোমরা বিয়ে করেছো? হ্যাঁ, এবং এখন থেকে আমি এই বাড়ির বউ। রফিক মির্জা ক্রোধে কাঁপতে কাঁপতে বললেন, তুমি জানো এটা আমাদের পরিবারের জন্য কত বড় কলঙ্ক? আমার স্ট্যাটাস সম্পর্কে তোমার ধারণা আছে? ঈশা একদম ভয় পেল না। সে রফিক মির্জার কথার জবাবে বলল, আপনার ছেলে সুখে থাকলেই তো হলো, পরিবারের ইজ্জতের কথা বলছেন। আপনার ছেলের সুখ কি তার থেকে কম গুরুত্বপূর্ণ? বাপ বিতণ্ডা চলতেই থাকলো। এই সময় দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইরা পুরো ঘটনাটা দেখে গেল। তার মুখে অভিব্যক্ত অন্ধকার হয়ে গেল। সে মনে মনে বলল, এত সহজে তোমাদের সুখী হতে দেব না ঈশা। এবার তোমাদের জীবন নরকে পরিণত করব আমি। আমার কাছ থেকে আয়ানকে কেড়ে নেওয়ার ফল তোমাকে ভোগ করতেই হবে। ওদিকে রফিক মির্জা রেগে চিৎকার চেঁচামেচি শুরু করলেন, কিন্তু ঈশা সেটাকে পাত্তা না দিয়ে আয়ানকে টেনে নিয়ে রুমে চলে গেল। রাতের বেলা ঈশা আর আয়ান দুজনেই যেন নতুন জীবনে পা দিল, কিন্তু আয়ান এখনো ঠিক মানিয়ে নিতে পারছিল না নিজেকে। রাতে যখন তারা একসাথে ঘরে ঢুকলো, আয়ান অস্বস্তিতে পড়ে গেল। আয়ান নার্ভাস কণ্ঠে বলল, ম্যাম, আমরা কি আলাদা ঘুমাতে পারি? ঈশা ভ্রু কুঁচকে বলল, মানে আমরা তো স্বামী স্ত্রী, আলাদা থাকার প্রশ্নই আসে না। মানে ম্যাম। ঈশা আয়ানার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। আয়ান ভয়ে পিছনে যেতে লাগলো। তা দেখে ঈশা দুষ্ট হেসে বলল, তুমি কি এখনো ভয় পাচ্ছ আয়ান? ভয় না মানে আমি তো এসব বুঝি না। আয়ান মাথা নিচু করলো। ঈশা হাসলো। তারপর আয়ানের চিবুক ধরে বলল, তোমার কিছু বুঝতে হবে না, শুধু আমাকে বিশ্বাস করো, আমি সব ঠিক করে দিব। আয়ান কিছু বলতে পারলো না। ঈশা ধীরে ধীরে ওর কাছে এলো। আয়ানের চোখে চোখ রাখলো। আমি তোমার স্ত্রী আয়ান, তুমি কি আমাকে স্বীকার করো না? করব, কিন্তু তাহলে আর কোনো কিন্তু নয়, আজ থেকে তুমি শুধু আমার আয়ান। এই বলে ঈশা আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আয়ানের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে জানতো না কি করবে। ঈশা ওর ঠোঁটের কোণে মিষ্টি একটা চুমু দিল। তারপর ফিস ফিস করে বলল, আজ আমি তোমাকে আমার সমস্ত সংশয় থেকে মুক্তি দিব। তবে তাদের রাতটা কাটলো স্বপ্নের মতো। পরের দিন রাত গভীর। রাকেশ সাহেব নিজের বন্ধুর বিলাসবহুল বাড়ির গেস্ট রুমে বসে সিগারেট টানছেন, আর তার সামনে বসে আছে সায়রা। সায়রা ঠোঁট বাঁকিয়ে বলল, ড্যাড, তুমি বলেছিলে কাজটা খুব সহজ হবে, কিন্তু এখন তো দেখি ঈশা সব গুলিয়ে দিয়েছে। রাকিব সাহেবের চোখে মুখে রহস্য। তিনি ধীর গলায় বলল, সব ঠিক হয়ে যাবে সায়রা। আমি জানি রফিক মির্জার পুরো সম্পত্তি আয়ানের নামে, আর আয়ান যদি তোমাকে বিয়ে করে তাহলে সেই সম্পত্তির মালিক তুমিও হবে। একবার বিয়ে করে গেলে আমরা ধীরে ধীরে ওর বাবাকে সরিয়ে দিয়ে পুরো ব্যবসা দখলে নিতে পারবো। সায়রা চোখ সরু করে বলল, কিন্তু ড্যাড, এখন তো সে ঈশাকে বিয়ে করে নিয়েছে, কিভাবে আয়ানকে আমার করব? রাকিব সাহেব হেসে বললেন,
আমি রফিক মির্জার সাথে কথা বলেছি, সে কখনো এই বিয়ে মানবে না। তার একটাই স্বপ্ন, তাকে সমাজে সম্মানজনকভাবে দেখতে হবে, আর তার ছেলে যেন তার কথা শুনে, আর তার সেই অহংকারের সুযোগটাই আমরা নেব। সায়রা একটু ভেবে বলল, তাহলে ড্যাড আমাকে এখন কি করতে হবে? তোমাকে আয়ানের সামনে নিজেকে দুর্বল মেয়ে হিসেবে উপস্থাপন করতে হবে। তোমাকে এমনভাবে নাটক করতে হবে যেন সে ভাবতে শুরু করে যে তুমি তার জন্য পাগল। তার বিয়ে হয়ে যাওয়ায় তুমি খাওয়া ঘুম সব ভুলে পাগল হয়ে গেছো। একবার সে একটু দুর্বল হলেই আমরা রফিক মির্জার প্রেসারে তাকে তোমার দিকে টেনে আনবো। সায়রার ঠোঁটের কোণে একটা শয়তানি মার্কা হাসি ফুটে উঠল। এবার তাহলে আয়ন শুধু আমার হবে। কিন্তু তারা বুঝতে পারেনি দরজার ওপাশে দাঁড়িয়ে একজন সব শুনছিল। ঈশা এসেছিল সায়রার সাথে কথা বলে সব মিটমাট করে সুন্দর একটা সমাধানের দিকে যেতে। কিন্তু এদের বাবা মেয়ের কথা শুনে সে আকাশ থেকে পড়ল। ঈশা মুখ শক্ত করে দাঁড়িয়েছিল। সে এক মুহূর্তে দেরি না করে ফোন বের করে সব রেকর্ড করতে লাগলো। এরপর হাততালি দিয়ে ঘরে প্রবেশ করতে করতে বলল, বাহ বাহ, তো তোমরা আয়ানকে ফাঁদে ফেলার এই বাপ বেটি মিলে এই পরিকল্পনা করছো, তাই তো? ঈশার কণ্ঠ শুনে সায়রা আর রাকিব সাহেব চমকে উঠল। সায়রা বসা থেকে দাঁড়িয়ে পড়ল। তুমি এখানে কি করছো? তোমাদের আসল রূপ দেখতে এসেছি। রাকিব সাহেব বুঝে গেল ঈশা তাদের প্ল্যান শুনে ফেলেছে, তাই সে ঈশার দিকে এগিয়ে এসে চোখ সরু করে বলল, তুমি যদি আমাদের ফাঁসানোর কথা ভেবে থাকো তাহলে ভুল করছো মিসেস ঈশা। ঈশা ভয় পেল না, বরং এক পা এগিয়ে এসে বলল, তোমরা যা করার চেষ্টা করছো সেটা সফল হতে দেব না আমি। আয়ন শুধু আমার, এবং আয়নের ফ্যামিলি আমার ফ্যামিলি। ঈশার চোখে আগুন দেখে সায়রার গলা শুকিয়ে গেল। ঈশা তাদের বাবা মেয়ের দিকে আঙুল তুলে বলল, নেহাত তোমরা আমার শ্বশুর মশাইয়ের অতিথি, না হলে এখনই ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতাম। খুব সাবধান, আজকের পর থেকে এরকম জঘন্য পরিকল্পনার কথা চিন্তা করলেও তোমাদের বাবা মেয়ের জীবনের শেষ আমি দেখে ছাড়বো। বলে ঈশা নিজের রুমে চলে আসলো। সে ভেবেছিল হয়তো সায়রা আয়ানকে ভালোবাসে, তাই হয়তো পাগলামি করতে পারে, কিন্তু এরা তো টাকার লোভে এই বাড়িতে এসেছে। ঈশা রুমে বসে নিজের ফোনে রেকর্ড করা অডিও বারবার শুনছিল। তার রাগ যেন দাও দাও করে জ্বলছিল। ওদিকে সায়রা পুরো রাত তার বাবার সাথে বসে নতুন পরিকল্পনা করছিল। সায়রা রেগে তার বাবাকে বলল, ঈশাকে সরাতে হবে বাবা। এবার শুধু চালাকি করলে হবে না, এমন কিছু করতে হবে যাতে আয়ন নিজে ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে রাজি হয়। রাকেশ সাহেব কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করলো, তারপর দ্রুত হাসি দিয়ে বলল, প্ল্যান পেয়ে গেছি। ঈশাকে সমাজের চোখে ছোট করতে হবে, এমন কিছু ঘটাবে যাতে সবাই মনে করে সে চরিত্রহীন নোংরা মেয়ে মানুষ। 2 দিন ভালো মতো কাটলো নানান ঝামেলায়। 3য় দিন সকালে ভার্সিটিতে গুজব ছড়িয়ে পড়ল প্রফেসর ঈশার চারিত্রিক কোনো সমস্যা আছে। ছাত্রছাত্রীরা ফিস করতে লাগলো। কেউ বলল সে নাকি একজন ছাত্রের সাথে সম্পর্ক রাখে, আবার কেউ বলল সে নিজের ক্ষমতা খাটিয়ে ছাত্রদের নিয়ন্ত্রণ করে। সায়রা আর তার লোকেরা এই গুজব চারিদিকে ছড়িয়ে দিল। তবে চূড়ান্ত আঘাতটা আসলো তখন, যখন ভার্সিটির নোটিশ বোর্ডে কিছু এডিট করা ছবি ঝুলিয়ে দেওয়া হলো, যেখানে দেখানো হয়েছে ঈশা এক ছেলের সাথে ঘনিষ্ঠ অবস্থায়। পুরো ক্যাম্পাস জুড়ে হইচই পড়ে গেল। একজন শিক্ষকের এরকম ব্যবহার, এটা তো লজ্জাজনক। ঈশা ভার্সিটিতে প্রবেশ করে যখন এইসব শুনলো, তখন তার হাত পা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। অফিস রুমে অন্যান্য শিক্ষকরাও তার দিকে এমন অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকাচ্ছিল। ঈশা তখন সবার দিকে তাকিয়ে বলল, এই ছবিগুলো মিথ্যে, ফেক, কেউ ইচ্ছে করে এডিট করেছে। বিশ্বাস করুন আপনারা, এগুলো মিথ্যে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। ঈশার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে কান্না করে বাসার দিকে রওনা দিল। কিন্তু ছাত্রদের মাঝে বিদ্রোহ শুরু হয়ে গেল। ভার্সিটির উচ্চপদস্থরা জরুরি মিটিংও ডাকলো। এদিকে আয়ান যখন এইসব শুনলো, তখন তার মস্তিষ্ক কাজ করছিল না। এটা কিভাবে সম্ভব? ঈশা কখনো এমন কিছু করতেই পারে না। তবে তার বাবা রফিক মির্জা এই সুযোগটাকে কাজে লাগাতে চাইল। আয়ান ড্রয়িং রুমেই বসেছিল, তখন ঈশা দৌড়ে বাসায় ঢুকলো। তাকে দেখে রফিক মির্জা নিজের ছেলেকে উদ্দেশ্য করে বলল, দেখলে তো, আমি আগেই বলেছিলাম এ মেয়ে তোমার জন্য মানানসই নয়, চরিত্রহীন মেয়ে একটা। ওকে এখনই আমার বাসা থেকে বের করো। ঈশা অসহায় দৃষ্টিতে আয়ানার দিকে তাকালো। তখন সায়রা কৌশলে বলল, দেখো আয়ান, তুমি এখনো চাইলে সব ঠিক হয়ে যেতে পারে। আমাকে বিয়ে করলে তোমার বাবার সম্মানও রক্ষা পাবে, আর তুমি এই নোংরামের ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারবে।
ঈশা কিছু না বলে কান্না করে রুমে চলে গেল। ওদিকে আয়ান সাইরার এইরকম কথা শুনে কেমন জানি একটা সন্দেহের অবকাশ পেল। এটা কি তবে সাইরা বা তার বাবার কাজ? আয়ান রেগে সবার দিকে তাকিয়ে বলল, তোমরা এসব কি বলছো? ঈশা নির্দোষ। এসব বাজে কথা বন্ধ করো। আয়ানের মাথা কেমন ঝিমঝিম করছে। সে জানে না কি করবে। ও রেগে বাসা থেকে বেরিয়ে তার একটা বন্ধুর সাথে দেখা করলো। এরপর এই ছবির মূল কাহিনী বের করার জন্য রিকোয়েস্ট করলো। তখন তার বন্ধু আকাশ তাকে সান্ত্বনা দিয়ে বলল, আমি তোকে ছোটবেলা থেকেই চিনি আয়ান, তুই কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারিস না। আশা করব এখনো নিবি না। আর বাকি রইল ওই ফ্যাক ছবির ব্যাপারটা। আমি কালকের মধ্যেই লোক লাগিয়ে এর শুরু থেকে সব তোকে জানাবো। এটা করতে পারলে আমি তোর কাছে চিরকৃতজ্ঞ থাকব। আমার কেন জানি মনে হচ্ছে এর পেছনে রাকিব আঙ্কেল আর সায়রার হাত আছে। তোকে কোনো টেনশন করতে হবে না, যেই থাকুক না কেন আমি তার খোঁজ বের করে তোকে কালকে সকালের আগেই জানাচ্ছি। অন্যদিকে ঈশা রুমে বসে কান্না করছিল। তার কাছে সবকিছু গোলমেলে লাগছিল। কি হচ্ছে তার সাথে? বাড়ি থেকে তার বাবা মাও অনবরত কল করে যাচ্ছে, কিন্তু সে ফোন হাতে নিয়েও নিচ্ছে না। হঠাৎ তার কি হলো? সে উঠে দাঁড়ালো, মাথা উঁচু করে বলল, আমি এই অপমান সহ্য করব না। আমি এত সহজে ভেঙে পড়তে পারি না। ওদের শেষ আমি দেখে ছাড়বো। বলেই সে রেকর্ড করা অডিওটা বের করলো ফোন থেকে। তারপর শ্বশুরের রুমের দিকে যেতে শুরু করলো। কিন্তু ঠিক তখনই কেউ এসে সেটা তার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে এলো। সে আর কেউই নয়, সে সায়রা। ঈশা ভয়ঙ্কর চোখ নিয়ে সায়রার দিকে তাকালো। তখন সায়রা চোখ টিপ মেরে বলল, এটা আমার হাতে থাকলেই ভালো হয়, তাই না মিস ঈশা চৌধুরী? ও সরি, মিসেস ঈশা মির্জা। ঈশার রাগে কাঁপছিল। সে সায়রার দিকে তেড়ে গিয়ে বলল, এই যুদ্ধে আমি হেরে যাব না সায়রা। তুমি যা করেছো তার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। সায়রা ভিডিওটা ডিলিট করে দিয়ে হেসে হেসে বলল, এই যা, প্রমাণটা তো ডিলিট হয়ে গেল। এখন কি করব? উফ, আপনি তো আর আমাদের ফাঁসাতে পারবেন না। খুব কষ্ট হচ্ছে তাই না? বলেই ফোনটা বিছানার উপর ছুঁড়ে ফেলে নাচতে নাচতে সায়রা রুম থেকে বেরিয়ে গেল। ওদিকে পরের দিন ভার্সিটির হেল্প ডেস্ক, ছাত্রছাত্রীদের বিশাল ভিড়, শিক্ষকদের কড়া দৃষ্টি, সব মিলিয়ে পরিস্থিতি খুবই ভয়াবহ। অধ্যক্ষ সবাইকে নিয়ে হল রুমে বসলেন। এরপর মাইকে ঘোষণা দিলেন, আজকে মিটিং অত্যন্ত জরুরি। প্রফেসর ঈশা চৌধুরীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। আমরা চাই তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করুন, না হলে আমাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে। কারণ এতে কবে আমাদের ভার্সিটির সম্মান নষ্ট হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে ফিসফিসানি চলছিল। ঈশা আর তার বাবা চুপচাপ দাঁড়িয়েছিল। ইউনিভার্সিটির প্রশাসনিক অনেক কর্তব্যক্তিরাও এসেছেন। সায়রাও এই মজা মিস করতে চাইছিল না, তাই সেও উপস্থিত। তখন ছাত্রছাত্রীদের থেকে অপরকে বলছিল, এইসব বড় লোকের মেয়েদের ওপর বিশ্বাস নেই, সত্যিও তো হতে পারে। ঈশা সবার সামনে দাঁড়িয়ে, চোখ দুটো রাগে জ্বলছে ওর, কিন্তু ঠোঁট শক্ত। এই অপমান তার সহ্য হচ্ছে না। তখন রফিক মির্জা সেখানে উপস্থিত হলেন। সবাই তাকে চিনে। তিনি সবার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালেন। এমন সময় কেউ চিৎকার করে বলল, সবাই চুপ করুন, ঈশা ম্যাম নির্দোষ। আমি এখনই সব প্রমাণ দিচ্ছি। সবাই হতবাক হয়ে দেখছিল আয়ানকে। সে এক দৌড়ে এসে ঈশার পাশে দাঁড়ালো। তার সাথে আকাশ এবং আরও একটা ছেলে। ছেলেটাকে বেঁধে টেনে নিয়ে আসছিল আকাশ। আয়ান তখন সবার সামনে দাঁড়িয়ে বলল, আপনারা সবাই এই ফাঁদে পড়ে গেছেন। যারা এসব করেছে তারা আমাদের জন্য অপেক্ষা করছে যেন আমরা ভুল সিদ্ধান্ত নেই। মূলত ঈশা ম্যাম নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে এবং যারা ফাঁসিয়েছে তারাও এখানে উপস্থিত আছে। ভার্সিটির অধ্যক্ষ অবাক হয়ে তাকালেন আয়ানের দিকে। এরপর বললেন, আয়ান, তুমি কি বলতে চাচ্ছ? আমি বলতে চাই এই ছবিগুলো এডিট করা, আর আমি সেটা প্রমাণ করতে পারবো। সবাই অবাক হয়ে গেল। আয়ান তখন আকাশকে ইশারা করলো। আকাশ ছেলেটাকে টেনে সবার সামনে নিয়ে আসলো। ছেলেটা তখন সবার সামনে একটা ছবি দেখালো, যেখানে একটা ছেলে মেয়ের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি আছে, ঠিক যেই রকম ঈশার বিরুদ্ধে ছবিতে ছিল, শুধু মুখটা পরিবর্তন কর। ছেলেটা তখন কান্না করে বলল, ছেলেটার কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ান তখন সবার দিকে তাকিয়ে বলল, আমি ঈশা ম্যামের এই ছবি প্রকাশ পাওয়ার সাথে সাথেই বুঝে গিয়েছিলাম এটা ওনার বিরুদ্ধে
ষড়যন্ত্র, তাই আমি খোঁজ নিতে গিয়েছিলাম। দেখুন, এই ছবিগুলো আসলে এডিট করা। আমাদেরও দোষ আছে এখানে। কোনো কিছু দেখে যাচাই না করেই আমরা সেটা নিয়ে একজন মানুষকে বাজে কথা বলা শুরু করি। আমার বিশ্বাস এত কিছু দেখার পর আর কোনো সন্দেহ থাকার কথা না। আর আপনাদের জানিয়ে রাখি, উনি শুধু এই ভার্সিটির শিক্ষক না, উনি আমার বিয়ে করা বউ। তাই আমার স্ত্রীর সম্মানে কেউ আঘাত করার চেষ্টা করলে আমি এর শেষ দেখে ছাড়বো। বলে সে ঈশার হাত ধরে সেখান থেকে নিয়ে আসতে শুরু করলো। সকল ছাত্রছাত্রীরা একসাথে হাততালি দিতে শুরু করলো। সায়রার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু অধ্যক্ষ ততক্ষণে কঠোর গলায় বললেন, এখন পরিষ্কার যে ঈশা চৌধুরীর বিরুদ্ধে ওঠা অভিযোগ মিথ্যে। বরং যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেব। আমাদের ভার্সিটির শিক্ষকের অপমানিত করার ফলাফল রাকিব সাহেব এবং তার মেয়েকে ভোগ করতে হবে। আমি এখনই মানবমহামারীর মামলায় করব। সবাই হাততালি দিতে লাগলো। এদিকে আয়ান ঈশাকে নিয়ে বাসায় চলে আসলো। ঈশা আজ নতুন এক আয়ানকে চিনল, যাকে সে আগে কোনো দিনও দেখেনি। রুমে এসে আয়ান রাগে ফুঁসতে শুরু করলো। এবার ঈশা ধীরভাবে আয়ানের দিকে তাকিয়ে বলল, আয়ান, তুমি আমার জন্য এত বড় কাজ করলে, অথচ আমি জানতামও না। আয়ান ঈশার কাছে এসে মাথা নিচু করে বলল, ম্যাম, আমি জানি না কেন এমন হয়, তবে আপনার দিকে কেউ আঙ্গুল তুললে সে আঙ্গুল আমার ভেঙে দিতে ইচ্ছে করে। আমি চাই না কেউ আপনার কোনো ক্ষতি করুক। ঈশা গভীরভাবে তাকিয়ে থাকলো। তার চোখে এক অন্যরকম আলো ফুটে উঠল। ওদিকে সব ছাত্রছাত্রীরা ঘিরে ধরে রাকিব সাহেব এবং সায়রাকে পুলিশের হাতে হস্তান্তর করলো। রাতের বেলা মির্জা ম্যানশনের ড্রয়িং রুমে আয়ানের বাবা রফিক মির্জা বসেছিলেন। তিনি আজ সারাদিনের ঘটনাগুলো ভেবে প্রায় পাগল হয়ে যাচ্ছিলেন। মাথার যন্ত্রণা বেড়ে যাচ্ছিল ওনার। তিনি এমনিতেই অসুস্থ, তার শরীরে রক্তশূন্যতা রয়েছে, ডাক্তার অনেক আগেই বলেছে। তিনি হঠাৎ সোফায় বসে থাকা তমাকে উদ্দেশ্য করে বললেন, মা, তমা, আমার জন্য একটু পানি আনো। কিন্তু তমা তখন ফোনে ব্যস্ত। বাবার কথা তার কানে যায়নি। সে কানে হেডফোন গুঁজে বন্ধুদের সাথে গ্রুপ কলে আড্ডা দিচ্ছে। এমন সময় হঠাৎ করে রফিক মির্জার মাথায় এবং বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো। তিনি শ্বাস নিতে পারছিলেন না, সোফা থেকে পড়েও গেলেন। এবার তমা লক্ষ্য করলো তার বাবার দিকে। বাবাকে এভাবে পড়ে যেতে দেখে তমা ভয় পেয়ে গেল। বাবা, বাবা তুমি ঠিক আছো? বাবা কথা বলো। ঠিক তখনই সিঁড়ি বেয়ে ঈশার নিচে নামছিল। রফিক সাহেবকে মাটিতে পড়ে থাকতে দেখে দৌড়ে আসলো। বাবা, তমা, বাবার কি হয়েছে? জানি না ভাবি, হঠাৎ করে পড়ে গেলেন সোফা থেকে, এরপর থেকে কোনো কথা বলছে না। ঈশা এক মুহূর্ত দেরি না করে আয়ানকে ডাক দিল। আয়ান, তাড়াতাড়ি নিচে এসো, বাবা অসুস্থ হয়ে পড়েছেন। রাতের অন্ধকারে গাড়ি ছুটে চলল হাসপাতালের দিকে। তমা কান্না করছে। রফিক সাহেবকে এমার্জেন্সিতে নেওয়া হলো। ডাক্তাররা পরীক্ষা করে জানালেন রোগীর অবস্থা সংকটাপন্ন। শরীরে রক্ত শূন্যতা এবং তার মধ্যে অধিক প্রেশার নেওয়ায় সেন্সলেস হয়ে পড়েছেন তিনি। দ্রুত রক্তের প্রয়োজন। ডাক্তার রক্তের গ্রুপ চেক করে আয়ানের কাছে এসে বললেন, মিস্টার আয়ান, বি পজিটিভ রক্তের প্রয়োজন। অনেক রাত হয়ে গেছে, এখন পাওয়া কঠিন। পরিবারের কেউ কি দিতে পারবেন? আয়ান অসহায়ের মতো চারপাশে তাকালো। তার রক্তের গ্রুপ তো বি পজিটিভ না। ঠিক তখনই ঈশা এক ধাপ এগিয়ে এসে বলল, ডাক্তার, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ, আমি রক্ত দিব। তবুও আমার বাবাকে আপনি সুস্থ করে তুলুন। সবাই বিস্ময় তাকালো তার দিকে। ডাক্তার অনুমতি দেওয়ার পর ঈশা রক্ত দিতে চলে গেল। রক্ত দিয়ে আসার পর পুরো হাত ঈশা আর তমা আয়ানকে জড়িয়ে ধরে কেঁদেছে। সকাল 8টার দিকে রফিক মির্জা ধীরে ধীরে চোখ খুললেন। আয়ান, তমা আর ঈশা তার পাশে বসেছিল। আমি এখন কোথায়? আপনি এখন বিপদমুক্ত, কিন্তু আপনাকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে মিস্টার মির্জা। আপনাকে আমি আগেও বলেছি, রক্তের প্রয়োজন আপনার। আপনি কখনো আমার কথায় পাত্তা দেননি। কাল রাতে যদি আপনার ছেলের বউ রক্ত না দিত, কি একটা অবস্থা হতো। এখন থেকে নিজের শরীরের প্রতি যত্নশীল হন। বলেই ডাক্তার বেরিয়ে গেলেন। রফিক মির্জার দৃষ্টি ঈশার দিকে গেল। তিনি ভাঙা গলায় বলেন, মা, তুমি আমার জন্য রক্ত দিয়েছো? ঈশা রফিক মির্জার কাছে গেল। এরপর মৃদু হেসে বলল, হ্যাঁ বাবা, আপনি তো শুধু আয়নের বাবা নন, আমারও বাবা। আপনার কিছু হয়ে গেলে আমরা তিনজন বাঁচতাম কি করে? রফিক মির্জার চোখে পানি চলে এলো। ঈশাকে
করা অপমানের কথা মনে হতেই লজ্জায় চোখ বন্ধ করে নিলেন। এরপর আস্তে আস্তে বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। আমি মনে করেছিলাম তুমি আমার ছেলের জন্য সঠিক নও, কিন্তু আজ বুঝলাম তুমি ছাড়া আমার পরিবারকে কেউ আগলিয়ে রাখতে পারবে না। রফিক মির্জা ধীরে ধীরে হাত বাড়িয়ে ঈশার হাত ধরলেন। এরপর মাথা নাড়িয়ে বললেন, তোমার এই বুড়ো বাপটাকে ক্ষমা করো মা। তোমাকে না বুঝে অনেক বাজে কথা বলেছি। আয়ান অবাক হয়ে দেখছিল তার বাবার মতো মানুষও ক্ষমা চাইতে পারে। ঈশা তখন চোখের পানি লুকিয়ে রফিক মির্জাকে জড়িয়ে ধরে বললেন, বাবা, আমাকে কেন লজ্জায় ফেলছেন? আমাদের মাঝে কি ক্ষমার সম্পর্ক? আপনি আমাকে শাসন করবেন, মারবেন, যা ইচ্ছা করবেন, তবু ছেড়ে যায়েন না। এরপর সবাই কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসলো। আয়ান আর ঈশা বারান্দায় দাঁড়িয়েছিল। তখন আয়ান কৃতজ্ঞতার সুরে বলল, ম্যাম, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি না থাকলে আজ আমার বাবাকে বাঁচানো সম্ভব হতো না। ঈশা ঠোঁট কামড়ে হেসে আয়ানের দিকে তাকিয়ে বলল, এই ম্যাম ডাকটা তুমি কখন ছাড়বে আয়ান? কেন ছাড়তে হবে? কারণ তুমি এখন আমার স্বামী। আয়ান লজ্জায় লাল হয়ে গেল। ঈশা ধীরে ধীরে আয়নের কাছে এসে গালে হাত রাখলো। আমার পাগলটা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি মুখে বলো না কেন? আয়ান, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। আমি তোমাকে ভালোবাসি কারণ তুমি আমার জীবন। এই বলে ঈশা আয়নের কপালে আলতো করে একটা চুমু দিল। আয়ান এবার আর কিছু ভাবলো না, সে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি আপনাকে ভালোবাসি ঈশা, খুব ভালোবাসি। ঈশার চোখ ঝলমল করে উঠল। এটাই শুনতে চাইছিলাম বোকা। রফিক মির্জা সুস্থ হয়ে বাসায় ফেরার পরপরই আরিফ চৌধুরী তাদের দেখতে এলেন। দুই বেয়াই বসে গল্পই করছিলেন। তখন আরিফ সাহেব বললেন, রফিক ভাই, এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আরিফ ভাই। তবে একটা ব্যাপার আপনার সাথে কথা বলতে চাই। বলুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। রফিক মির্জা একটু ইতস্তত করলেন, তারপর সরাসরি বলেই ফেললেন, আমার ছেলে রাফি আর আপনার মেয়ে তমা সম্পর্কে জড়িয়ে পড়েছে। গতকাল আমার মেয়ে কথাটা আমাকে বলেছিল। আমি চাচ্ছি আপনি যদি সম্মতি দেন তবে তাদের সম্পর্কটা পরিপূর্ণ রূপ দিতে পারি। আরিফ চৌধুরী কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর মৃদু হেসে বললেন, আমি জানতাম এই ব্যাপারটা একদিন সামনে আসবে। সত্যি বলতে রাফি, তোমার জন্য অনেক পরিবর্তন হয়েছে। আমি চাই না আমার ছেলে আগের মতো বেপরোয়া জীবনযাপন করুক। তোমা যদি ওকে সত্যি ভালোবেসে তাহলে আমার কোনো আপত্তি নেই। তমা আর রফি দরজার আড়াল থেকে সব শুনছিল। তমা উত্তেজনায় ফিস ফিস করে বলল, ওহ মাই গড, তোমার ড্যাড রাজি হয়ে গেল। আমার কি যে আনন্দ হচ্ছে। তারা না হয় রাজি হলো, তুমি কি প্রস্তুত আমার পাগলি? তোমার পাশে থাকার জন্য আমি সবসময় প্রস্তুত। পরদিন দুই পরিবার আনুষ্ঠানিকভাবে তমা আর রফির বিয়ের কথা পাকা করে ফেললেন। রাতে আয়ান নিজের ঘরেই বসে বই পড়ছিল। ঈশা ধীরে ধীরে এসে তার পাশে বসল। কি করছেন মশাই? এই তো বই পড়ছি। চোখ কি আজকাল পকেটে নিয়ে ঘোরেন? ওরে বাবা, কি তেজ কথাটা। আমার দিকে তাকিয়ে বলো তো। আয়ান ঈশার দিকে তাকালো, তারপর লজ্জায় মাথা নিচু করে বলল। ঈশা হেসে বলল, আরে তুমি এত ভয় পাও কেন? না কই, মানে আমি তো ভয় পাই না। তাহলে কি আমি তোমার কাছে আসতে পারি? আমার জানটাকে আদর করতে পারি? ঈশা আয়নের দিকে একটু একটু করে এগিয়ে এলো। আয়নের শ্বাস প্রশ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। ভয়ে ভয়ে বলল, ঈশা, এটা ঠিক না। কেন ঠিক না জান? তুমি কি আমার স্বামী নও? হ্যাঁ, কিন্তু আমার টাইম লাগবে, আমি এসব বুঝি না। ঈশা আয়নের মুখের কাছে মুখ নিয়ে বলল, জান, আমি আছি তো শোনার জন্য। আয়ন শিহরিত হয়ে উঠল। ঈশা তাকে আলতো করে জড়িয়ে ধরল। ঈশা আয়ানের কপালে চুমু দিল, তারপর ধীরে ধীরে ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে এলো। আমায় অনুভব করতে পারছো আয়ান? চাঁদের আলো ঘরে ছড়িয়ে পড়ল, আর তাদের মধ্যে দূরত্ব বলতে কিছুই রইল না। কয়েকদিন পর তমা আর রাফির জমকালো বিয়ের অনুষ্ঠান হয়ে গেল। তাদের ভালোবাসাও পূর্ণতার রূপ পেল। সময় চলমান, বিয়ের পর কয়েক মাস কেটে গেছে। আয়ান, ঈশা আর তমা আর রাফি এখন সংসারের নতুন অধ্যায় প্রবেশ করেছে। একদিন সকালে আয়ান ঘুমাচ্ছিল। ঈশা এসে ধপ করে তার উপরে চড়ে বসল। আয়ান বাবু, আর কত ঘুমাবে? ওঠো। উফ, ঈশা এত সকালে ডাকছেন কেন? আজ তো ভার্সিটি নেই। এত সকাল মানে? এখন বাজে 10টা। এত ঘুমালে কি সংসার চলবে? সংসার চলবে না মানে? আমার কি এখন ইনকাম করার সময়? না,
মানে আমি বলতে চাইছিলাম, তুমি যখন বাবা হবে তখন যদি এত ঘুমাও, তাহলে বাচ্চাকে দেখবে কে? আমাদের তো এখনো বাচ্চা হয়নি, হলেও এসব চিন্তা। ঈশা হঠাৎ আয়ানের কানে ফিসফিস করে বলল, কিন্তু মশাই, আপনি কি জানেন আপনি বাবা হতে চলেছেন? আয়ান প্রথমে বুঝতে পারল না, তারপর চমকে উঠে বলল, কি? আপনি কি সত্যি বলছেন? ঈশা মিষ্টি হেসে মাথা নেড়ে বলল, সত্যি মিস্টার, তুমি বাবা হতে চলেছো। আয়ান কিছুক্ষণের জন্য নিস্তব্ধ হয়ে গেল, তারপর ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমার বিশ্বাসই হচ্ছে না আমি বাবা হব। আয়ান ঈশার কপালে চুমু দিয়ে বলল, আপনার জন্য সব কিছু করতে পারি। ঈশা, আপনি জানেন না আমি আপনাকে কতটা ভালোবাসি। ঈশা চোখে পানি এসে গেল, সেও আয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি আয়ান, আর আমি তোমাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। সব বাধা পেরিয়ে আয়ান আর ঈশার ভালোবাসা আজ পূর্ণতা পেয়েছে। তমা ও রাফির জীবনের সুখের পথেই এগোচ্ছে। ভালো থাকুক তাদের এই ভালোবাসা।